আসসালামু আলাইকুম। এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা যারা চুক্তি আইনের উপর অচিরেই পরীক্ষা দিবেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। বরাবরের মতন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আপনারা জানেন বিগত বছরগুলোর ন্যায় আমি প্রত্যেক বছরই মূলত পরীক্ষার আগে প্রশ্নগুলিকে রেডি করে দিয়ে থাকি, সেটা ফার্স্ট ইয়ার হোক, ফাইনাল ইয়ার হোক বা অন্যান্য যে কোনো ধরনের ল কেন্দ্রিক কোনো পরীক্ষাগুলি হোক। আপনি ইতিমধ্যে প্রশ্ন করে জানতে চাচ্ছেন, স্যার আমরা একটা প্রচলিত যে কোনো একটি গাইড ব্যবহার করছি, সেই গাইডের মধ্যে আমরা দুই ধরনের উত্তর খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে প্রস্তাব ও গ্রহণ, একটা টিকা পড়তে চাচ্ছিলাম, সেখানে আমরা দেখছি গাইডের দুই প্রান্তে দুই রকম কথা বলা আছে। আমরা এটাকে কীভাবে সমাধান করব, আমাদের সমাধানের ধরন কী হবে? এর উত্তর আমরা বলতে পারি, যে জায়গাটা আমাদের বলতে চাই সেটা হচ্ছে, এর উত্তর আমাদের খুঁজে বের করার জন্য দেখতে হবে যে প্রস্তাব গ্রহণ দুইটা বিষয় আছে। একটা গাইডে যারা বলছেন যে স্যার একটার মধ্যে প্রস্তাবের উপাদান দিয়ে গ্রহণের উপাদান দিয়ে শেষ করেছে, আর ওই প্রস্তাব ও গ্রহণের উপর আরেকটা টিকার মধ্যে সেম গাইডটার মধ্যে আবার প্রস্তাব ও গ্রহণ সম্পর্কে বলা হচ্ছে প্রস্তাবের নিয়মাবলী দিয়ে। আপনি কোনটা দিয়ে আসলে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন। আসলে টিকা কাকে জিনিস বুঝতে হবে, এটা মূলত শর্ট নোটস বলা হয়, অর্থাৎ মানে টোটাল বিষয়গুলিকে আংশিক বিভিন্ন বিষয়গুলি বলা। এখন আমাদের যখন শুধু প্রস্তাব আসতো, তাহলে আপনি হয়তো প্রস্তাবের ডিটেলস, উপাদান, নিয়মাবলী সব মিলিয়ে বলতে পারতেন, বা গ্রহণ একটা টিকা যদি আসে তাহলে উপাদান, নিয়মাবলী মিলিয়ে আপনাকে বলতে হবে। কিন্তু যখন আপনি ইসের মধ্যে যাবেন, প্রস্তাব গ্রহণের বিষয়গুলির মধ্যে, নিয়মাবলীর মধ্যে যাবেন, তাহলে দুইটা যখন আসবে তখন আপনার সময় সংক্ষেপে করার বিষয় থাকবে। তখন সেক্ষেত্রে আপনার জন্য অপশন হচ্ছে দুইটার মধ্যে কোনো একটা অপশনকে বেছে নেয়। আপনি যদি মনে করেন প্রস্তাবের উপাদান দিয়ে গ্রহণ দিয়ে বিষয়গুলি ধরে আপনি আগাবেন, তাহলে সেভাবে আপনি যাওয়ার চেষ্টা করবেন। অথবা যদি প্রস্তাবের নিয়মাবলী দিয়েও কমপ্লিট করে দেন, তাহলে অন্তত টিকাটাও হয়ে যাবে। ইটস ইউর ওন চয়েস। দুইটা কম্বাইন করতে পারলে আরও ভালো, কিন্তু আমার ধারণা এই জাতীয় টিকা আসলে আপনি ওইভাবে সময়ই পাবেন না। উপাদানও দিবেন, নিয়মাবলী দিবেন। আবার যদি হেডিং দিয়েও শেষ করে দিতে পারেন যে প্রস্তাবের উপাদানগুলি এই প্রস্তাবের নিয়মাবলী নামগুলি দিয়ে গেলেন, গ্রহণের উপাদান এগুলি, গ্রহণ উপাদান নামগুলি বলে দিলেন, ডিটেইলে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট হেডিং টু হেডিং, তাহলে আরও ভালো হয়। তাহলে এর মাধ্যমে মূলত আমরা এই উত্তরটা যাওয়ার চেষ্টা করলাম। প্রস্তাব এবং গ্রহণ সংক্রান্ত দুইটার মধ্যে কী করব, পারলে কম্বাইন করলে হেডিং দিয়ে শেষ করে দিব, ডিটেলস বলার দরকার নেই। আর নইলে কোনো একটা দিলেও হয়ে যাবে না তা না, সুন্দর হবে যদি দুইটাকে মিলিয়ে হেডিংগুলি শুধু দেন। ব্যাখ্যা দেওয়া দরকার নাই, কারণ কোনোটার মধ্যে বলছেন যে ব্যাখ্যা দেওয়া আছে, নিয়মাবলীর মধ্যে নিয়মাবলীর নামগুলি দেওয়াই যথেষ্ট। এটা এই নিয়মাবলী, এই নিয়মাবলী, এরকম। এরপর আরও একটি প্রশ্ন হচ্ছিল আপনাদের কাছ থেকে, যে প্রতিদান সংক্রান্ত বিষয়টা যদি একটা টিকা আসে, তার প্রতিদান তো কতটুকু লিখবো? আসলে কোনো একটা জিনিসের টিকা, কোনো একটা টিকা আসলে কী লিখবেন? আমি বলছিলাম যে টিকা লিখতে হবে সবগুলি বিষয়কে কেন্দ্র করে সব কিছু মিলিয়ে। প্রতিদান যদি আসে তাহলে প্রতিদানের সংজ্ঞাটা দিবেন। প্রতিদানের বিষয়গুলো যদি সংজ্ঞা দেওয়া হয়, তাহলে সেই জায়গা থেকে আপনাকে কভার করতে হবে প্রতিদানের বিষয়টা কীরকম হবে। প্রতিদানের সংজ্ঞাটাকে দিবেন, ওর কিছু নিয়মাবলী বিষয়গুলি দিবেন, প্রকারভেদগুলি একটু বলার চেষ্টা করবেন। অর্থাৎ ওই বিষয়টা সম্পর্কে আপনি একটা কনসেপচুয়াল বিষয়টাকে তুলে নিয়ে আসবেন, যা মূলত আপনাকে সহায়তা করবে উত্তরটাকে দেওয়ার জন্য। আপনি ওই জায়গা থেকেই ফোকাস করবেন, যেন ওই জায়গা থেকে আপনি এখান থেকে উত্তরটা বের করে নিয়ে আসতে পারেন। তাহলে প্রতিদানের ক্ষেত্রে প্রতিদানের সংজ্ঞা দিবেন, প্রতিদানের কিছু বিধিবিধানগুলি একটু বলবেন। প্রতিদানের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিদান সৃষ্টি হওয়া থেকে শুরু করে প্রতিদান রিলেটেড বিষয়গুলি নিয়ে আপনি একটা সংক্ষিপ্ত ক্যারেক্টার এখানে বের করে নিয়ে আসবেন, যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে জিনিসটাকে বাছাই করার ক্ষেত্রে। কাজে এই জায়গাগুলি থেকে বিবেচনা করবেন প্রতিদানের বিষয়গুলিকে এইরকমভাবে আনসার করার জন্য। বিভিন্ন ধরনের প্রতিদানের প্রকারভেদ আছে, বর্তমান প্রতিদান, ভবিষ্যৎ প্রতিদান, অতীত প্রতিদান, এই বিষয়গুলোকে আনসার করার চেষ্টা করবেন। এরপর কারো প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের যদি একটু অনুচিত প্রভাবটা একটু বলতেন। অনুচিত প্রভাব কি ইংরেজিতে বলে? আনডিউ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে যে ইনফ্লুয়েন্সটা বা যে প্রভাবটা খাটানোটা উচিত না। আনডিউ ইনফ্লুয়েন্স মানে ডিউলি যেটা করা হচ্ছে না, আনডিউ হিসাবে যেটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। সেই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে, অনুচিত প্রভাবের ক্ষেত্রে আপনার বিষয়ে মূলত এইভাবেই বিষয়টি লিখবেন। অনুচিত প্রভাবের ক্ষেত্রে অনুচিত প্রভাবটা হচ্ছে যদি দুইটা পক্ষের মধ্যে সক্রিয় আস্থার সম্পর্ক থাকে, এক পক্ষ যদি শক্তিশালী পক্ষ যদি দুর্বল পক্ষকে কোনো ধরনের প্রভাব ফেলে দিয়ে কোনো কাজ করে, যেটা নিয়মতান্ত্রিকভাবে তার মোটেও করা উচিত হয় নাই, এইরকম যদি কোনো প্রভাব বিস্তার করে কোনো ধরনের কাজ করার চেষ্টা করে, তখন আপনি মূলত এই জায়গা থেকে বলবেন হচ্ছে যে এখানে একটা অনুচিত প্রভাবের কাজ করেছে। অর্থাৎ ব্যাপারটাকে অযৌক্তিক এবং আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে। দুইটা পক্ষ যখন চুক্তি করে, আমরা ধরে নেব দুইটা সমযোগ্যতা সম্পন্ন, কিন্তু যেখানে দুইটা একটা পক্ষের মধ্যে বিশ্বাস মাস্তার সম্পর্ক থাকতে পারে, উকিল মক্কেল, ডাক্তার রোগী, গুরু শিষ্য, এই বিষয়গুলির মধ্যে একটা পক্ষ আরেকটা পক্ষকে খুবই বিশ্বাস করে, মক্কেল উকিলকে বিশ্বাস করে, তার প্রয়োজনীয় দলিল ডকুমেন্টস চেক দিয়ে দেয়,
রোগী ডাক্তারের কথা মতো অপারেশন টেবিলে শুয়ে পড়ে, শিষ্য তার গুরুর কথা মোতাবেক জীবন দিতে পর্যন্ত রাজি হয়ে যায়, জীবন দিয়ে ফেলবে প্রয়োজনে গুরুর জন্য, গুরুর গাইডলাইনে এতটাই সে প্রভাবিত। এই সকল ক্ষেত্রে গুরু বা উকিল বা ডাক্তার ওনারা যদি তাদের অধীনস্থ যারা থাকবে তাদের উপর যদি প্রভাব বিস্তার করে কোনো ধরনের অন্যায় সুবিধা গ্রহণ করেন, তাহলে এইটাকে বলা হচ্ছে অনুচিত প্রভাব। এটা হলো অনুচিত প্রভাব। কাজে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। অনুচিত প্রভাবের ক্ষেত্রে এই বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি তাহলে অনুচিত প্রভাবটা লিখতে পারবো। মানে অনুচিত প্রভাব আসলে কে প্রমাণ করবেন? সহজ কথা হচ্ছে যিনি শক্তিশালী অবস্থানে থাকবেন, অবশ্যই উকিল, অবশ্যই ডাক্তার, অবশ্যই গুরু। বিভিন্ন বইয়ের মধ্যে কী কী আছে সেটা দেখার দরকার নেই, আমি যা বলছি ওই জায়গাটার মধ্যে ফোকাস করেন। অনুচিত প্রভাব ফলে চুক্তিটা কী হয়ে যাবে? অনুচিত প্রভাব ফলে সম্পাদিত চুক্তির যদি যে বিষয়টা থাকে, অনুচিত প্রভাবের ক্ষেত্রে চুক্তিটা বাতিল করার মতো স্কোপ থাকে। সে ইচ্ছা করলে জায়গাটার মধ্যে বাতিল করতে পারবে এবং এটার ফলাফল হচ্ছে অনুচিত প্রভাবের ক্ষেত্রে যে সে এই চুক্তিটা যেন আদালতে যেতে পারে। মুন্নু সিং বনাম উমাদত পান্ডে একটা মামলার মধ্যে দেখা যাচ্ছিল যে ভারতে ঘটনাটা ঘটে। এটা মুন্নু সিং ছিলেন একজন শিষ্য, তার গুরু তাকে যে কোনোভাবে ধর্মীয় যে কোনো জিনিস তাকে পাইয়ে দিবে বা যে কোনো একটা বড় আশ্বস্ত করার কারণে সে তাকে বেশ কিছু সম্পদ দিয়ে দেয়। পরবর্তীতে মুন্নু সিং বুঝতে পারে তার গুরু, তার পীর সাহেব তাকে এই জিনিসটা, যে জিনিসটার জন্য সে দিয়েছিল সেই জিনিসটা বলেছিল সেই জিনিসটা হচ্ছে না। তখন মুন্নু সিং মামলা দায়ের করে উমাদত পান্ডের নামে, এবং উমাদত পান্ডে এটা প্রমাণ করতে না পারার কারণে মুন্নু সিং যে সম্পত্তিটা দিয়েছিল বা যে ক্যাশ টাকাটা দিয়েছিল সেটাকে ফেরত দিতে বাধ্য হয়। তার এর মাধ্যমে দেখা গেল যে দুর্বল যিনি আছেন উনি আবেদন করবেন, শক্তিশালী পক্ষ প্রমাণ করবেন উনি এই ধরনের কোনো প্রভাব বিস্তার করেননি, এর মাধ্যমে তিনি ওই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবেন। তাহলে শক্তিশালী পক্ষ প্রমাণ করবেন, যিনি অভিযোগটা তুলবেন, যার দ্বারা প্রভাব বিস্তার করেন উনি মূলত এই প্রমাণটা করবেন, যেহেতু সম্পর্কগুলির মধ্যে এই বিষয়গুলি কাজ করে থাকে। এগুলো আমরা কমন দিলাম, আরও অনেক ধরনের সম্পর্কের বিষয় আসতে পারে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের রাখতে হবে। তাহলে অনুচিত প্রভাব মানে হচ্ছে দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ শক্তিশালী, প্রভাব খাটানোর মতন, জোরপূর্বক না, মেন্টালি কনভিন্স করে প্রভাব খাটিয়ে, অযৌক্তিক প্রভাব খাটিয়ে, অনুচিত প্রভাব খাটিয়েছে, এটাই অনুচিত প্রভাব। যে প্রভাবটা খাটানো উচিত হয় নাই, সুযোগ ছিল প্রভাবটা না খাটানোর জন্য, কিন্তু সে প্রভাবটা খাটিয়েছে, এটা হচ্ছে অনুচিত প্রভাব। তাহলে মোটামুটি এই বিষয়গুলি আপনাদের প্রশ্ন আসছিল, এগুলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আরও বিষয়গুলি জানার থাকলে আমাকে জানাবেন। বরাবরই আপনারা জানেন যে বিষয়গুলি জানলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন ব্যস্ততার ভিডিও আপনাদের প্রবলেমগুলি আমাকে জানাবেন। আই থিঙ্ক আমরা আরও বেশ ভালো কিছু করতে পারবো যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, এবং আপনাদের সমস্যাগুলিকে যদি জানান তাহলে আমি আপনাদের সেই উপকারটা করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা ক্লাস শেষ করছি।